সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক যদি চলে তবে আগামীকালই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর মাটিতে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং সেই সঙ্গে বুচ উইলমোর। গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে গত বছরের জুন মাসে, কিন্তু তারপর 9 মাস কেটে গিয়েছে মহাকাশেই। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন এতদিন ধরে এবং পৃথিবীতে ফেরার অপেক্ষায়, তাদের জন্য অপেক্ষায় ছিল গোটা পৃথিবী। মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ আর সেই কারণেই পৃথিবীতে ফেরা থমকে যায় বারবার। আর এরপর অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাচ্ছে নাসা। দেখাবো আপনাদের সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরা। এখন আর মাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় সময় সকাল 8টা 16 মিনিটে ডি ডকিং এর প্রক্রিয়া আজ সকালে শুরু হয়ে গিয়েছে। সকাল 10টা 15 মিনিটে ডি ডকিং শেষ হয়েছে, অর্থাৎ যে মহাকাশযানে করে ফিরে আসবেন সুনিতারা সেই মহাকাশযানে চেপে বসেছেন। আর এরপর ক্রিউ 10 মহাকাশযানের কক্ষপথ বদল হবে। কক্ষপথ বদল করবে ক্রিউ 10 মহাকাশযান। গভীর রাতে পুরোপুরি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে এই মহাকাশযান এবং তারপরেই ধাপে ধাপে পৃথিবীর কাছাকাছি এগিয়ে আসা। এরপর পৃথিবীর বায়ুমণ্ডলে ক্রিউ 10 মহাকাশযান পৌঁছবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে ক্রিউ 10 মহাকাশযান। একেবারে নির্দিষ্ট পদ্ধতি প্রক্রিয়া মেনেই মহাকাশযান থেকে ক্যাপসুলে যাবেন মহাকাশচারীরা, অর্থাৎ যে মহাকাশযান তাদেরকে নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে আসবে সেখান থেকে ক্যাপসুলে প্যারাসুটের মাধ্যমে গতি চাপ নিয়ন্ত্রণ করা হবে। ফ্লোরিডার উপকূলে জলভাগে অবতরণ করবে ক্যাপসুল। সেই ক্যাপসুলের ভিতরে থাকবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোররা। একবার সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আর অয়নের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। অয়ন, একটু বোঝার চেষ্টা করব সন্দীপ বাবুর মাধ্যমে যে ঠিক কি প্রক্রিয়া এই মুহূর্তে রয়েছে এবং সুনিতাদের ফেরা। তোমার, আমার এবং সাধারণ দর্শকদের বোঝার সুবিধার জন্য এখানে সেই মহাকাশযানের রেপ্লিকা তৈরি করে জি24 ঘন্টার সঙ্গে অপেক্ষা করছেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে সুনিতার ঘরে ফেরা, পৃথিবীতে ফেরা, তার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত অ্যাজ অফ নাও সেটা কতটা স্মুথ, সেটা কি একদম ঠিকঠাক যে এক্সপেকটেশন মেনেই হচ্ছে? অ্যাবসলিউটলি রুল বুক ফলো করে হচ্ছে। প্রত্যেকটা টিক মার্ক মারতে যাওয়া হচ্ছে, যা করার কথা ছিল তাই হচ্ছে। এবার একটু বুঝিয়ে এবং প্রসেসটা আমি আগে শুরু করছি মহাকাশ আমাদের ISS থেকে, তারপরে আমি ওটাতে আসছি। আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামসরা এটার কাছেই 285 দিন অবধি এই মহাকাশ যানটিতে ছিলেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই হচ্ছে ওনাদের ল্যাবরেটরি, সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন। এবং ওনাদের যে যন্ত্রটি নিয়ে গিয়েছিল ক্রু, দেখুন এই যে যন্ত্রটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে ছিল কিন্তু বোয়িং স্টার লাইনার, ঠিক আছে। এবং বোয়িং স্টার লাইনারটাকে সেপ্টেম্বর মাসে নিয়ে যাওয়া হয়েছে ফাঁকা, যাতে করে কিনা সেখানে আবার বোয়িং, যেখানে ক্রু 9 যেন যেতে পারে। তাহলে ক্রু 9 কী করলো? ক্রু 9 সেপ্টেম্বর মাসে 28 তারিখে এই ক্রু 9টি গিয়ে এখানে গিয়ে ডকিং করলো। এবার এইখানে থাকলে চলবে না, কারণ এটা হচ্ছে ডকিংয়ের পোর্ট। ওরা কী করলো? নভেম্বর মাসে এই ডক থেকে বেরিয়ে গিয়ে এইখানে এসে ডকিং করলো। এইখানে ওরা কাজ করা শুরু করলো। অর্থাৎ সুনিতা উইলিয়ামস অলরেডি নভেম্বর মাসে এই ক্রুর মধ্যে ঢুকে গিয়ে এইখান থেকে ম্যানিপুলেট করে এখানে এসে কিন্তু পোর্টটাতে উনি ডকিংটা করে বসে আছেন। আজকে সকালবেলাতে ওনারা আবার দল বেঁধে এটার মধ্যে ঢুকলেন। তার আগে এই এগুলোকে সমস্ত হ্যাচগুলোকে বন্ধ করে দেওয়া হলো, যাতে ভেতরে কোনো বাতাস মহাকাশে না যেতে পারে। শুধু একটু ইন্টারাপ্ট করে জানাচ্ছি যে কোথায় ঢুকলেন সেটার একেবারে অবিকল ডেমো এখানে তৈরি করা হয়েছে। যে মডেলটা এখানে তৈরি করা হয়েছে আক্ষরিক অর্থে সেখানে নভশ্চররা ঠিক যে পজিশনে এই স্পেসশিপের মধ্যে রয়েছেন সেটাকে পর্যন্ত একদম হুবহু ডেমনস্ট্রেট করা হয়েছে। এবার আপনি এইটার মাধ্যমে যদি একটু বোঝান দর্শকদের যে কি চলছে এই মুহূর্তে, সেখানে কি চলছে, কতক্ষণ আর কতক্ষণের অপেক্ষা আমাদের। দুটো পয়েন্ট বলছি। এইটা হচ্ছে আমরা বলবো ক্রু মডিউল। এটা এক্স্যাক্টলি ওই কপিটা না, কারণ ওটা অ্যাকচুয়ালি সাদা রং। এটা স্পেস এক্সের, এটা ছিল, এটা নাসার একটু রংটা আলাদা, কিন্তু পদ্ধতি সমস্ত সেম। তো ওই যে ওপরটা দেখছেন গোল মতো, ওই জায়গাটা ছিল ডকিং করা ছিল আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে, ঠিক আছে। এবার ওনারা ভেতরে ঢুকলেন, ড্রেসগুলো পরলেন, ড্রেসের লিকগুলো সমস্ত চেক হলো, ঠিক আছে। চেক করার পরে ওনারা যখন গো অ্যাহেড পেলেন নিচ থেকে, তখন কি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে এই যন্ত্রটার নিচে আরেকটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় সার্ভিস মডিউল। সেই সার্ভিস মডিউল আর এই যন্ত্রটার মাঝখানে আছে হিট শিল্ড।
অর্থাৎ এইটাই কিন্তু পৃথিবীতে ঢোকার সময় যত গরম হবে এই জায়গাটা না নিচে সারফেস নিচের সারফেস নিচের সারফেসটা ওটা হিট শিল্ড। অর্থাৎ পৃথিবীতে যখন ঢুকবে এরা কিন্তু পৃথিবীর উল্টো দিকে মুখ করে থাকবে, ঢুকছে এইভাবে। উল্টো দিকে মুখ করে থাকার কোনো স্পেসিফিক কারণ হচ্ছে যে আমাকে হিটটা যখন আমাকে নিতে হবে বুক পেতে, এই যন্ত্রটার বুক হচ্ছে এইটা। যন্ত্রটা একমাত্র হিটকে সহ্য করতে পারে একমাত্র এই সারফেসটা। ফলে এই সারফেসটা 3000 ডিগ্রি অবধি টেম্পারেচারও যদি হয় বাইরে, এই সারফেসটা যখন ঢুকছে এই দিকটা ভেতর দিকে মুখ মানে ঢুকছে, ওরা কিন্তু উল্টো দিকে মুখ করে আছে এবং এইখান থেকে আগুনের গোলা তৈরি হচ্ছে। পুরো যন্ত্রটাকে আগুন ঘিরে ফেলেছে প্রায় 6 মিনিটের মতো। এবার কালকে আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে পৃথিবীর বায়ু স্তরের মধ্যে যখন যানটা চলে আসবে তখন দুটো জিনিস হবে, একটা হচ্ছে তার যে গতি, সেই গতি নিয়ন্ত্রণের জন্য প্যারাশুটিং হবে 1, এবং 2 যাতে নির্বিঘ্নে সেটা সমুদ্র করতে পারে তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা সেটা নেওয়া ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ এক্সিকিউট হবে। সেই ব্যবস্থাগুলো কি? আচ্ছা, তার আগে বললে একটুখানি যে সবে যেটা হলো একটু আগে, যে গত কয়েক ঘন্টা যেটা হলো সেটা হলো এখান থেকে বেরিয়ে এলো, এখান থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে এই যে এক্সক্লুশন জোন আছে এই এক্সক্লুশন জোন থেকে আইএসএস থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে এবার কিন্তু ডিঅরবিটিং শুরু হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীর দিকে নামতে শুরু করেছে, ঘুরতে ঘুরতে স্পাইরালিং মতো ঘুরতে ঘুরতে নামছে। 17 ঘন্টা ধরে ওইভাবে ঘুরতে ঘুরতে নামবে, 100 কিলোমিটারে নেমে আসবে। তারপরে নিচে যে সার্ভিস মডিউলটা আছে, সার্ভিস মডিউলের থেকে এই মডিউলটা সেপারেট হয়ে যাবে, তখন এই মডিউলটা হয়ে যাবে অন ইটস ওন। তার মানে মূল মহাকাশ যান নামছে না পৃথিবীতে, তো এখানে 427 কিলোমিটার উঁচুতে 27,800 কিলোমিটার স্পিডে বাকি 7 জনকে নিয়ে সে কন্টিনিউয়াসলি ঘুরছে। তার মানে নামছে হচ্ছে এই মডিউল, শুধু এই অংশটুকু, শুধু এই 12 ফুটের এই ছোট্ট অংশটুকু, মানে ওই যে মিনিয়েচার সেটারই ম্যাক্সিমেচার হচ্ছে এই অংশটুকুর স্কপই হচ্ছে এইটা, ঠিক আছে। এবার নিচের অংশটা হচ্ছে সার্ভিস মডিউল, যেখান থেকে সব গ্যাসগুলো বেরিয়ে প্রোপেলেন্ট। এর কাজ হলো যে এই মডিউলটাকে আস্তে আস্তে স্পাইরাল করে ঘোরাতে 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 পৃথিবীর 100 কিলোমিটারের মধ্যে নামিয়ে আনতে। এবার যখন আপনি 100 কিলোমিটারের মধ্যে চলে এলেন, এটাকে বলে কারম্যান লাইন। কারম্যান লাইনের ওপরটা মহাকাশ, নিচটা পৃথিবীর অ্যাটমসফিয়ার ধরা হয়। তাহলে এই কারম্যান লাইনে এসে এই গোল জিনিসটা সেপারেট হয়ে গেল। সেপারেট হওয়ার আগে কি করে, এই ক্রু মডিউলটাকে পৃথিবীর দিকে মুখ করে ঠেলে দিয়ে যাতে ও ফ্লোরিডার গালফ অফ আমেরিকাতে পড়তে পারে, সেই দিকে মুখ করে ঠেলে দিয়ে সার্ভিস মডিউল সেপারেট হয়ে গেল। সার্ভিস মডিউল যখন সেপারেট হলো, এই দিকটা কিন্তু পৃথিবীর দিকে মুখ করে আছে এবং এই দিকটাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ঠেলে দিতে হয়েছে। কারণ আপনি জানেন যে আপনার কালকে যেটা আমি বলছিলাম যে আমরা বাচ্চা বসে যখন পুকুরে জলে বাচ্চা বসে খেলতাম, আমরা ছোটো ছোটো টালির টুকরো নিয়ে যখন আমরা এইভাবে মারি তখন দেখা যায় যে জলের উপরে ব্যাঙের মতো লাফাতে লাফাতে যায়। আর যদি সোজা ফেলি তাহলে সোজা জলের মধ্যে চলে যায়, কেউ হেরে যায়, কেউ জিতে যায়, কেউ গোনে কতবার হলো, এটা একটা খেলা ছিল। কিন্তু এটার মধ্যে বিশাল সায়েন্স আছে। আপনি যখন আপনার অ্যাটমসফিয়ার থেকে ডিপের একটা ঘন একটা কোথাও যান, আপনার একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলের থেকে কম হতে গেলে আপনি এরকম লাফাতে লাফাতে যাবেন, বেশি হতে গেলে জলের মধ্যে ঢুকে পড়ছেন। এই যে অরবিটিং, এই প্রক্রিয়াটা শেষ হয়ে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, এখনো পর্যন্ত নাসার তরফ থেকে যা আপডেট আপনাদের কাছে আসছে, ভারতীয় সময় আজকে ঠিক কখন এটা ওই ফ্লোরিডার সমুদ্র পৃষ্ঠে ল্যান্ড করতে পারে বলে আপনার অনুমান? সময় আজকে দিবাগত রাত, কাল 3:37 স্প্ল্যাশিং করবে। বাঙালিদের ভাষায় বলতে গেলে আজ রাত 3:37, আজ রাতে 3টে সাড়ে 3টের সময় সেইটা যেটা হবে। আগে তো আগুনের মতো জ্বললো, কমিউনিকেশন বন্ধ হয়ে গেল 4-5 মিনিট, তারপরে তাও কিন্তু সুপারসনিক স্পিডে যাচ্ছে। সুপারসনিক স্পিড থেকে সাবসনিক স্পিডে আগে নামিয়ে আনার জন্য আগে দুটো ড্রোগ প্যারাশুট তাদের আগে ব্রেক কষে। চক্রবর্তী, এই জায়গা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের জন্য এই মুহূর্তে গোটা বিশ্ববাসী অধীরাগ্রহে অপেক্ষা করছেন, এই স্তরগুলোর মধ্যে সব থেকে ক্রিটিক্যাল, সব থেকে ডিফিকাল্ট কোন জায়গাটা হয় দাঁড়ায়? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই হিট শিল্ডটাকে সহ্য করতে, মানে বাঁচিয়ে রাখতে পারবে কিনা। কারণ হিট শিল্ড 3000 ডিগ্রি, আমরা বেঁচে থাকি 300 ডিগ্রিতে, মানে 300 ডিগ্রি কেলভিন, অর্থাৎ 27 ডিগ্রি। ভেতরে 27 ডিগ্রিতে রাখা আছে, ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিতে পারেন, আর বাইরে কিন্তু টেম্পারেচার প্রায় 3000+। এবার এইটা যদি হিট শিল্ড ঠিকমতো কাজ না করে, এটা হলো প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা আপনাকে সবসময় জানতে হবে যে টেক অফ আর ল্যান্ডিংটাই হচ্ছে সবচেয়ে রিস্কি। চ্যালেঞ্জার ডিজাস্টারের সময় টেক অফের সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেমনি আবার কলম্বিয়া যখন ডিজাস্টার হলো, ল্যান্ডিংয়ের সময় ডিজাস্টার হয়েছিল। ফলে সব থেকে ক্রিটিক্যাল, সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে ল্যান্ডিংয়ের আগের কয়েক মুহূর্ত, এবং নিঃসন্দেহে যেভাবে ডেমনস্ট্রেশন দিয়ে রীতিমতো একটা মডিউল তৈরি করে তোমাকে, আমাকে এবং দর্শকদের বোঝালেন, তাতে কিন্তু এটা পরিষ্কার যে এখনো পর্যন্ত যেভাবে যা গতি
গতি প্রকৃতি, যা আপডেট, যা ডেভেলপমেন্ট, অর্থাৎ একেবারে সুন্দর সুনির্দিষ্ট প্রক্রিয়াতে এই অবতরণ প্রক্রিয়া হবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। সন্দীপ বাবু আমাদের সঙ্গে ছিলেন, মহাকাশ বিজ্ঞানী সন্দীপ বাবুকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।